তাহলে কি ডক্টর ইউনূসকে জনগণ গদি থেকে নামাতে বাধ্য হবে? এটা তো হবে অসম্মানজনক। না, এগুলো আমার কথা না, আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি। বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রফতানির বিষয়টি আলোচিত হচ্ছে। বলা হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গ্যাস রফতানি হলেও অন্তর্বর্তীকালীন সরকার এসে তা বাতিল করেছে। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত বাতিল করেছে। সম্প্রতি ভারতে পালাতে গিয়ে খুন হন আওয়ামী লীগ নেতা ইসাক আলী খান পান্না। গেল ২৬ আগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের একটি সুপারি বাগানের মধ্যে পাওয়া যায় তার অর্ধগলিত লাশ। এবার কি ফারাক্কা ব্যারেজের বিপরীতে আরো একটা বাঁধ তৈরি করতে চলেছে বাংলাদেশ? এই ফারাক্কা ব্যারেজের বিপরীতে একটা বাঁধ তৈরি করলেই বাংলাদেশের যে বন্যা নিয়ে এত বিতর্ক, সেই বিতর্কের অবসান ঘটবে। এই যে ক্ষমতা গ্রহণ করার পর থেকে তার মধ্যে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, এই সমস্যাগুলো যদি তিনি দূর করতে না পারেন, তার সফলতা কোনো সম্ভাবনা, তিনি বিপুল গৌরবে পরাজিত হবেন। এক এক করে বলছি। তার প্রথম সমস্যা হলো তার মধ্যে। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগত। দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতেই যে অংশ বিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তাই বলবো, যারা দর্শক ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেই সাথে দর্শক, আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। মানে আমি নিজে আশ্চর্য হয়েছি যে গণ অধিকার পরিষদের মতন একটা দলের সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে যে ব্যক্তিরা আছে, রাশেদ, এরা আসলে কোন সরকারকে ভাই শান্তি দেয় না। একটি অস্পষ্টতা তৈরি হয়েছে, যেটি ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা এদেশের জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকবো। আমি মনে করি যে এই বক্তব্য অগ্রহণযোগ্য। জনগণ তাহলে কি আবার ডক্টর ইউনূসকে নামানোর জন্য আন্দোলন করবে? সেটা তো অসম্মানের, অশ্রদ্ধা। আর এই কারণে তার রোডম্যাপ তাদের আজ পর্যন্ত কোন রাজনৈতিক দল যে বক্তব্য দেয় নাই, তার বক্তব্যের মধ্যে তিনি বললেন কি যে তাহলে কি ডক্টর ইউনূসকে জনগণ গদি থেকে নামাতে বাধ্য হবে? এটা তো হবে অসম্মানজনক। না, এগুলো আমার কথা না, আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি। আমি খুবই আশ্চর্য হচ্ছি ভাই, একটা সরকার মাত্র বসছে, এই দেশের জনগণের নির্বাচন কবে হবে জানার অধিকার আছে। জনগণের তো ভাই কাউচালি ওঠে নাই এখনো তোমাদের মতন। তোমার কেন উঠে গেছে কাউচালি? তোমরা তো চাইছো যে হাসিনা সরকারের পতন, নতুন বাংলাদেশ, তো সেইটার কাজে তো ডক্টর ইউনূস করছে। তিনি তো আওয়ামী লীগের কেউ না, নাকি? বরঞ্চ আওয়ামী লীগের রোষানলের শিকারই হয়েছিলেন তিনি। তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এখানে অধিকাংশ পদক্ষেপ কোনো রাজনৈতিক সরকার আসলে নিবে না, এটি 53 বছরের ইতিহাস সাক্ষী দেয়। এরপরেও এই মানুষটাকে নিয়ে এই পরিমাণ প্রেশার ক্রিয়েট করা, এই পরিমাণ চাপ তৈরি করা, এটা তো ভাই মানুষের কাজ করতে দাও। বুঝে মাঝে মাঝে মনে হয় যে এইসব জায়গাতে শক্ত মানুষ ডান্ডা লাগে, ডান্ডা। বাঙালির আপনি অতিরিক্ত স্বাধীনতা দিবেন মানে আউলাই ফেলবে। আবার আসুন, বয়সও অনেক ছোট হবে রাশেদ আমার, কারণ আমরা সেই 2007-08 আমরা গ্রাজুয়েশন করে ফেলছি, তারা ওই দিনের ছাত্র। গণ অধিকার পরিষদে যারা এই মেধা এবং কোটা নিয়ে আলোচনা করছে, তো তোমরা মেধাটা একটু কাজে লাগাই, একটু ব্যবসা বাণিজ্য করো বাবা, চাকরি বাকরি করো, অথবা স্কলারশিপে দেশের বাইরে যাও, পরিবারের জন্য সময় দাও। তোমরা যে রাজনীতি করতেছো, কোথাও তোমাদের কোনো ওইভাবে মানে ফিট হওয়ার মতন অবস্থান আমি দেখি নাই। শুধুমাত্র ভিপি নূর ছাড়া এখানে যারা সেকেন্ড ইন থার্ড ইন কমান্ড আছে, এদের মধ্যে ওই রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান, খালি কথা কওয়া ছাড়া আর আমি কোনো কিছুই বুঝি না যে এরা আসলে করে কি। তো কেউ কেউ বলেন যে বিকাশ ব্যবসাটা এখন ভালো যাচ্ছে না বিভিন্ন ইস্যুতে, তো এখন ইনকাম অফ, কারণ ডক্টর ইউনূসের সরকার যতক্ষণ ক্ষমতায় আছে তখন তো আর এখানে অস্থিতিশীল পরিবেশ নাই যে আন্দোলন বেগবান করতে হবে, রাজপথে নামতে হবে, তখন বিদেশ থেকে কিছু ফান্ডিং আগে আসতো, এগুলো নাই। ডক্টর ইউনূস সাহেবের যতদিন মনে হয় বাংলাদেশের জনগণ গণ অধিকার পরিষদ ছাড়া বাংলাদেশে ডাক দিলে ভালো মানের অ্যাক্টিভ কর্মী হয়তো আপনি 100 খুঁজে পাবেন, এর বেশি পাবেন না। আর বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূস সরকারের উপরে এই মুহূর্তে আস্থাশীল, তিনাকে ওই পর্যন্ত সময় দিতে চায়। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে, এই দেশের শান্তিকামী জনতা, আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে, যে দলই করি, বাট যারা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি, আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশ হবে, এমন বাংলাদেশ চেয়েছি যেখানে নিরাপত্তা থাকবে, যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ভাঙচুর, লুটপাট, মিথ্যা মামলা, হয়রানি এগুলো থাকবে না। এই বাংলাদেশকে গড়তে গেলে যেখানে পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক সরকারের তাবেদারি করবে না, নির্বাচন কমিশন কোনো আজ্ঞাবহ কমিশন হবে না, আমাদের মেয়েরা বোনেরা ঘর থেকে বের হবে, নিরাপত্তা নিয়ে ঘরে ঢুকবে, এই যে একটা বাংলাদেশ বৈষম্য বিরোধী আমরা চাচ্ছি, এত তাড়াহুড়া কেন তোমাদের? তোমরা কি সরকারটার পতন ঘটাইছো? যারা ঘটাইছে তাদের তো তাড়াহুড়া নাই। তোমরা ছাত্রদের আড়াল থেকে এখন এসে বলতেছো আমাদের এই গণ অধিকারের এত ছাত্র ছিল, কই? এরকম বহুত সরকার পতনের ডাক দিয়ে মেয়া করে ঘরে ঢুকে গেছো, ছাত্রদের পিছনে ছিল। এটা আওয়ামী লীগ সরকার তখনই বলছে যে তোমরা আসো, বাট পিছনে ছাত্রদেরকে ঢাল বানাইয়া। ডক্টর ইউনূসের সরকারকে হুমকি ধামকি দিও না। ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে এরকম উল্টাপাল্টা বক্তব্য দিয়া যেটা খাওয়াইতে চাইতো সেটা হবে না। মানুষ সচেতন, মানুষ আর এত ইয়া নাই। তোমরা দিবা হে কালকে শুরু হবে খালি পাকনা পাকনা কথা, তারপরে হচ্ছে ফ্ল্যাগ নিয়ে ঘুরা, হয়তো একটা এমপির টিকিট পাইয়ে যাবে বিএনপির সাথে মিলাটিলা, তারপরে শুরু হবে তোমাদের এই খেলা। হ্যাঁ, এগুলা বাংলাদেশে বন্ধ হবে। ডক্টর ইউনূস সাহেবের সরকার মিনিমাম 5 বছর থাকা দরকার, মিনিমাম 5। আশা করি এর মধ্যে যে পরিবর্তিত বাংলাদেশ আমরা চাই সেটা হবে।
তোমার মতন রাশের দুই একজন জনগণের ম্যান্ডেট নিয়ে তোমরা চলো না, তোমরা জনগণের বিকাশে চলো, তো বিকাশ নিয়ে ব্যস্ত থাকো। রাষ্ট্র সংস্কারের কাজটা ডক্টর ইউনূস সাহেব কম বোঝে না, ঠিক আছে? আলগা প্রেশার ক্রিয়েট করা যাবে না ওনাকে বা উপদেষ্টা মণ্ডলীকে। সম্প্রতি ভারতে পালাতে গিয়ে খুন হন আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্না। গেল ২৬ আগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের একটি সুপারি বাগানের মধ্যে পাওয়া যায় তার অর্ধগলিত লাশ। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা না গেলেও মৃত্যুর কারণ উদ্ঘাটন করেছে ভারতীয় পুলিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার নিহতের খবর পাওয়া যায়, তবে তার মৃত্যুর কারণ নিয়েছিল ধোঁয়াশা। ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদককে কে বা কারা এবং কিভাবে হত্যা করলো তা নিয়ে কোনো উত্তর মিলছিল না। তবে গতকাল এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে তা প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, হাসিনা সরকারের পতনের পর পান্না দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, তবে এ সময় তাকে হত্যা করা হয়। মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের কাছেই মেলে তার লাশ। এই মুহূর্তে তার মৃতদেহটি ভারতের মেঘালয় রাজ্যে রয়েছে। রাজ্যের পুলিশের সূত্র অনুযায়ী পোস্টমর্টেম রিপোর্ট বলছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানানো হয়। তার কপালে আঘাত এবং ক্ষতচিহ্ন রয়েছে বলেও ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মেঘালয় পুলিশ আরও জানায়, গত ২৬ আগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনাভাই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির এই সদস্যের আধা পচা মৃতদেহ পাওয়া যায়। এই এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ১.৫ কিলোমিটার দূরে। পান্নার বহন করা পাসপোর্ট থেকে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই রাজধানী ঢাকায় আত্মগোপনে ছিলেন পান্না। পরে তিনি সিলেট থেকে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা মতো সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকা দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এলাকায় প্রবেশ করেন। তবে পরে তার মৃত্যু ও মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। ইসহাক আলী খান পান্না ১৯৯৪ সালের সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালে আওয়ামী লীগের সম্মেলনের পর দলের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এবং পরে বিভিন্ন উপকমিটি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য হয়েছিলেন তিনি। এবার কি ফারাক্কা ব্যারেজের বিপরীতে আরো একটা বাঁধ তৈরি করতে চলেছে বাংলাদেশ? এই ফারাক্কা ব্যারেজের বিপরীতে একটা বাঁধ তৈরি করলেই বাংলাদেশের যে বন্যা নিয়ে এত বিতর্ক, সেই বিতর্কের অবসান ঘটবে। এবং আরো একটা উল্লেখযোগ্য প্রশ্ন সেক্ষেত্রে উঠেছে যে এই ফারাক্কা ব্যারেজ ৫০ বছর ধরে শুধু কি বাংলাদেশের কাছে অভিশাপ, নাকি এই ফারাক্কা ব্যারেজের জন্য সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত এবং ভারতের কিছু রাজ্য জেলা? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিও। বর্তমানে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ থেকে ১৮ কিলোমিটার দূরে মুর্শিদাবাদের উপর ফারাক্কা ব্যারেজ অবস্থান করছে। এই ফারাক্কা ব্যারেজের কাজ শুরু হয়েছিল ১৯৬১ সালে, যা শেষ হয় ১৯৭৪ সালে। এই বাঁধটির দৈর্ঘ্য ২.২৪ কিলোমিটার। এই বাঁধটি বর্তমানে গঙ্গা নদীর গতিপথকে নিয়ন্ত্রণ করতেই শুধু ব্যবহার করা হয় না, সড়ক পথ এবং যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার জন্য এই বাঁধের উপরে সেতু তৈরি করে ফারাক্কা ব্যারেজও তৈরি করা হয়েছে। কিন্তু ভারত এই বাঁধ কেন তৈরি করলো? আপনারা জেনে অবাক হবেন, এই বাঁধ তৈরির মূল পরিকল্পনা কিন্তু হয়েছিল ব্রিটিশ আমলে। ব্রিটিশরা ব্যবসা বাণিজ্য করার জন্য কলকাতা বন্দর ব্যবহার করত। এই কলকাতা বন্দর ছিল হুগলি নদীর তীরবর্তী একটা জায়গা। এই হুগলি নদীর গভীরতা ক্রমে এতটাই কমতে থাকে যে বড় বড় জাহাজ ঢুকতে সে সময় সমস্যা হয়েছিল। ফলে ১৯৫০-এর পরে ব্রিটিশরা ৫টা কমিশন বসিয়ে ঠিক করে এই হুগলি নদীর জলপথকে তারা পরিষ্কার করবে এবং গভীরতাকে ঠিকঠাক বজায় রাখবে, যেন পাশ্চাত্যের সঙ্গে তাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকে। ঠিক তার জন্যই তারা ফারাক্কা ব্যারেজ করে গঙ্গা নদীর গতিপথকে ঢুকিয়ে প্রাকৃতিক উপায়ে হুগলি নদীকে ড্রেজিং করতে চেয়েছিল। কিন্তু ১৯৪৭ সাল পর্যন্ত তারা করতে পারেনি। পরবর্তীকালে ভারত সরকার উদ্যোগী ভূমিকা নিয়ে এই ফারাক্কা ব্যারেজ কিন্তু তৈরি করে। ১৯৫০-৬০ দশকে এই সময়টা থেকে ফারাক্কা ব্যারেজের পরিকল্পনা শুরু হওয়ার কথা হলেও ১৯৫৩-র পর তৎকালীন পাকিস্তান সরকার সব থেকে বেশি এই বাঁধের বিরোধিতা করে। কিন্তু ভারত এই বাঁধ কিন্তু নির্মাণ কার্য সম্পূর্ণ করেছিল। ১৯৭৪ সালের ১৬ই মে মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মিটিং এই ঠিক করা হয় ফারাক্কা ব্যারেজকে বাংলাদেশের অনুমতি ছাড়া কোনোদিন খুলবে না ভারত। যদিও ১৯৭৫ সালের ২১শে এপ্রিল থেকে ৩১শে মে এই সময়কালে ফারাক্কা ব্যারেজ খোলা হয়েছিল বাংলাদেশের অনুমতি নিয়ে। প্রাথমিকভাবে ঠিক হয় এই যে হুগলি নদী, এই হুগলি নদীর পলি কতটা পরিষ্কার করতে পারছে গঙ্গার জল, সেটি দেখার জন্যই কিন্তু ফারাক্কা ব্যারেজকে খোলা হবে। কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ক্রমেই তলানিতে গিয়ে থাকে। তাই বাংলাদেশ অভিযোগ করে ১৯৭৮, ১৯৮২,
1985 এবং 1992 এই 4 বছরে জলবন্টন চুক্তি হয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে ফারাক্কা ব্যারেজকে কেন্দ্র করে। সেই জলবন্টন চুক্তি নাকি ভারত কোনো ক্ষেত্রেই মানেনি। প্রাথমিকভাবে প্রায় 100 কিউসেক জল ছাড়ার কথা থাকলেও 1976 সালে 11.30 কিউসেক জল ছাড়ে নাকি ভারত, অর্থাৎ 100 কিউসেক পরবর্তীকালে হয়েছিল 350-400 কিউসেক এবং এক ধাপে 1100 কিউসেক জল ছাড়ার ফলে বাংলাদেশ নাকি ক্ষতিগ্রস্ত হয়। আপনারা জেনে অবাক হবেন এই পুরো বিষয়টা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গিয়েও কিন্তু পৌঁছায় এবং ইউনেস্কোর সভাতে গিয়ে এই ফারাক্কা ব্যারেজ নিয়ে জাতিসংঘে বারবার ফারাক্কা ব্যারেজ নিয়ে বাংলাদেশ কিন্তু তাদের অধিকার আদায় করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু ভারত সরকার বর্তমান সময় একটা অদ্ভুত সমস্যার মধ্যে পড়েছে বলা চলে, কারণ নীতিশ সরকার বিহারের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি স্বয়ং ফারাক্কা ব্যারেজ নিয়ে একাধিক অভিযোগ করেছিলেন। বিহারে যখন বন্যা হয়েছিল তখন নীতিশ সরকার বলেছিলেন ফারাক্কা ব্যারেজের জন্য গঙ্গা নদীর যে গতিপথ সেটা এতটাই ধীর হয়ে গেছে ফলে জল গিয়ে বঙ্গোপসাগরে মিশতে পারছে না। পরিষ্কার ইঙ্গিত করেছিলেন উত্তরপ্রদেশ থেকে এই গঙ্গা বিহারে আসতে যতটা সময় লাগছে ঠিক তার থেকে 4 গুণ সময় বেশি লাগছে, অর্থাৎ বিহার থেকে বঙ্গোপসাগরে গিয়ে মিশতে। অর্থাৎ ফারাক্কা ব্যারেজ শুধু যে বাংলাদেশের সমস্যা সেরকম মনে করেন না অনেক নদী বিশেষজ্ঞই। অনেকে মনে করেন এই ফারাক্কা ব্যারেজ তৈরি হয়েছিল অপরিকল্পিত একটা পরিকল্পনায়। কেন বলছি সে কথা, আপনি যদি তথ্য দেখেন তাহলে দেখতে পাবেন বাঁধ থেকে খালের দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার জায়গা এবং বিজ্ঞান, অর্থনীতি বা রাজনীতি কোনো ক্ষেত্রেই কোনো নিয়ম মেনে এই বাঁধ তৈরি করা হয়নি। এবং যে কারণে বাঁধ তৈরি করা হয়েছিল অর্থাৎ কলকাতা বন্দর সংলগ্ন পল্লী পরিষ্কার করার জন্য আজ 50 বছর পরে গিয়েও কলকাতা বন্দরের সেই পল্লী পরিষ্কার করার কাজ সম্পূর্ণ হয়নি। ফলে এই প্রশ্ন ওঠে ফারাক্কা ব্যারেজ সত্যিই কি একটা লস্ট মেকিং প্রজেক্ট? শুধুমাত্র ব্যারেজকে কেন্দ্র করে তাপবিদ্যুৎ উৎপাদন হয়েছে, কিন্তু প্রতি বছর মালদা এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে যে নদী ভাঙন তৈরি হয়েছে সেই নদী ভাঙনের জন্য কি ফারাক্কা ব্যারেজই দায়ী? আপনারা যদি নদীর গতিপথ নিয়ে আলোচনা করেন তাহলে দেখতে পাবেন উঁচু জায়গা অর্থাৎ যে জায়গা থেকে নদী প্রবাহিত হয় সেটি সবসময় উঁচু থেকে নিচের দিকে ধাবিত হয়। অর্থাৎ বাঁধের বিপরীতে বাঁধ হলে তাহলে গতিপথ তো স্তব্ধ শুধু হবে না, গতিপথ স্তব্ধ করার পর সেই জল ভারতে আর ফিরে আসবে না, কারণ গঙ্গা নদীর গতিপথ বাংলাদেশ অভিমুখে ধাবিত হয়েছে। অর্থাৎ ভারত উঁচু জায়গায় এবং বাংলাদেশ নিচু জায়গায় অবস্থান করছে। এখানে বাঁধ তৈরি করে অর্থাৎ ভারতের ফারাক্কা ব্যারেজ তৈরি করলে এই উঁচু থেকে নিচু এই গতিপথকে ঠেকানো সম্ভব, অর্থাৎ এই উচ্চ প্রবাহকে কন্ট্রোল করা সম্ভব। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।